হ্যাঁ হ্যাঁ জি ভাই, আমি জায়গা মতো দাঁড়ায় আছি। আপনি আসেন, আপনি গাড়ি পাঠিয়ে দেন, না হলে আপনি আসেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে উত্তর স্টেশনের সামনে। আরে আমি লিফটের নিচেই দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আমার মোবাইল, আরে আমার মোবাইল দিয়ে গেল। আরে আমার মোবাইল। তুই কি ভেবেছিস তুই আমার ফোন নিয়ে পালিয়ে যাবি? কখনো না। এই আমার ফোন দে বলছি, ফোন দে। এই তুই কি ভেবেছিস আমাকে ধরতে পারবি? হ্যাঁ, এই যে দেখ ফোন, তোর সামনে দিয়েই তোর ফোন নিয়ে যাচ্ছে। চল হাট। আরে মামা, আজকে কি দারুণ একটা দান মারছি, তাই? হ্যাঁ, এই এখন এখান থেকে চল, ব্যাগ গুছা। শোন, একটা ঝামেলা হয়ে গেছে রে। এই যে ব্যাগের মধ্যে না ইনহেলার ছিল, ওই লোকটা নিশ্চয়ই এটা সবসময় ব্যবহার করে। এটা ফেরত দিতে যেতে হবে রে বন্ধু, চল। আরে তুই কি পাগল হয়ে গেছস? কত কষ্ট করে এটা চুরি করে আনছি, আর তুই এটা এখন ফেরত দিবি? তুই যদি এখন যাস, ওই লোক তোরে পুলিশে দিব, তোরে না আমারও সব পুলিশে দিব। দেখ, জেলে দিক পুলিশে দিক সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষটাকে তোকে বাঁচাতে হবে। তার কাছে ফিরিয়ে দিয়ে মাফ চেয়ে চলে আসবো, চল। আরে ভাই, তুই বুঝতেছস না ব্যাপারটা। দেখ ভাই, ঝামেলা করিস না, ওই মানুষটা সুস্থ না। ওই মানুষটা সবসময় ইনহেলার ইউজ করে। তুই বরং ওনার ফোনটা দে, আমি গিয়ে ফিরিয়ে দিয়ে আসছি, তোর যাওয়া লাগবে না। তুই কি পাগল হয়ে গেছস? দেখ, তুই যত যাই বলিস, আমি এটা ফিরিয়ে দিব। আমি মানুষের সাথে এরকমটা করতে পারবো না। একটা মানুষের জীবন নিয়ে খেলতে পারবো না। টাকা পয়সা অনেক আসবে যাবে, আমি যাচ্ছি। এই শোন, তুই এই ব্যাগ ফিরিয়ে দিতেছস না, দে, কিন্তু এর মাঝখানে যেন আমার নাম না হয়। যদি আহে না, তাহলে তোর কিন্তু খবর আছে। তোর আজকের এই ইমানদারি না, দেখবি তোর একদিন জেলে পাঠাইব। ভাই, এই যে এটার মধ্যে আপনার ইনহেলার আছে, নিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আজকে আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আজকে যদি এই সময় আপনি না থাকতেন, তাহলে আমার বড় ধরনের অঘটন ঘটে যেত। ভাই, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষ হিসাবে আপনার জন্য এতটুকু তো করতেই পারি। কিন্তু ভাই, আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছিলাম, এই লাগেজটা তো আমার, এটা আপনার কাছে কিভাবে এলো? ব্যাগটা আসলে ভাই কিছু লোক ওখানে ফেলে দিয়ে গেল। তারপর আমি চিন্তা করলাম যে এটা নিয়ে থানায় জমা দিই। তারপর দেখলাম যে না, আপনার ইনহেলার এটার মধ্যে, আর আপনি এখানে এই বাজে অবস্থায় পড়ে আছেন, সেই জন্য আপনাকে দিতে চলে আসলাম। আচ্ছা ভাই, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি একটু থানায় ফোন করতাম, ইমার্জেন্সি। তোর আজকের এই ইমানদারি না, দেখবি তোর একদিন জেলে পাঠাইব। ভাইয়া, পুলিশকে আবার কেন ফোন দেবেন খামোখা? আপনি তো আপনার ব্যাগ পেয়ে গেছেন, তাই না? আমি আসি। আরে ভাই আর বললেন না, একটা লোক আমার কাছ থেকে ফোন নিয়ে পালিয়ে গেছে। আমি তার নামে কমপ্লেন করার জন্যই থানায় ফোন করব। ফোনটা একটু দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন। থ্যাংক ইউ ভাই। হ্যালো, মিরপুর মডেল থানা। কিছুক্ষণ আগে একটা লোক আমার কাছ থেকে ফোন নিয়ে পালিয়ে গেছে। আমি তার নামে একটা জিডি করতে চাই। জি জি, ধন্যবাদ। এই নিন ভাই। ভাইয়া, আমি তাহলে আসি। আর এটার মধ্যে আপনার টাকা পয়সা সব কিছু ঠিকঠাক আছে, আপনি দেখে নিন। হোয়াট? এই লাগেজের মধ্যে টাকা আছে, এটা আপনি কিভাবে জানলেন? এটা তো আমি ছাড়া আর কারো জানার কথা না। আসলে হয়েছে কি ভাইয়া, তখন ব্যাগটা পেয়ে না আমি খুলে দেখছিলাম যে ব্যাগের মধ্যে কি আছে। হ্যাঁ, ওইভাবে আমি জানতে পারছি যে এটার মধ্যে টাকা আছে। ও আচ্ছা, আপনি ব্যাগ খুলে দেখলেন এটার মধ্যে অনেকগুলো টাকা আছে, তারপর আপনি একটা টাকাও নিলেন না? এই নিন ভাই, এই টাকাগুলো আপনি রাখেন।
আপনি যদি সময় মতন আমার কাছে না আসতেন আর আমার লাগেজটা আমাকে ফিরিয়ে না দিতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই টাকাটা আপনার সততার পুরস্কার, টাকাগুলো আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি, রাখুন। না না ভাইয়া, টাকা পয়সা লাগবে না, আমি বরং যাই। আরে না না, কোনো সমস্যা নেই, টাকাগুলো আপনি রাখেন, আমি আপনাকে এমনিতেই খুশি হয়ে দিচ্ছি। আপনি আসলে এই টাকাটা দিয়ে না আমার চোখ খুলে দিয়েছেন। আজকের পর থেকে আমি কোনো খারাপ কাজ আর করবো না। মানে এই টাকা দিয়ে আমি আপনার চোখ খুলে দিলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলবেন একটু। বিষয় হচ্ছে স্যার, আপনার এই লাগেজ আমি অন্য কারো কাছ থেকে পাইনি, এটা আমি নিয়ে গিয়েছিলাম। আর আপনার যে ফোনটা নিয়েছে ওইটা আমারই সাথের লোক। আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন, আমি আপনার ফোন আপনাকে ফিরিয়ে দিব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন যে খারাপ কাজ করাটা আসলে ঠিক না। আসলে আমরা না বিপদে পড়ে গিয়েছিলাম, আমরা দুজনেই বেকার মানুষ, সেই জন্য কোনো রাস্তা না পেয়ে আমরা এই পথে নেমেছি। আর একটা জিনিস কি জানেন, প্রত্যেকটা মানুষের রিজিক প্রত্যেকটা মানুষের কাছে আসবেই, সে যেভাবেই হোক। নির্ভর করে শুধুমাত্র আমরা সেটাকে হালালভাবে নিব নাকি হারামভাবে। এই যে দেখুন না, এই টাকাটা আমি চাইলে কিন্তু নিয়ে যেতে পারতাম, কিন্তু ওইটা হারাম হতো। আপনার কাছে আপনার লাগেজটা ফিরিয়ে দিলাম, বিনিময়ে খুশি হয়ে আপনি আমাকে এই টাকাটা দিলেন, আর তাই কিন্তু এটা আমার জন্য হালাল হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আসি। সবসময় চেষ্টা করা উচিত তোমার কাছে যেটা আসবে সেটা যেন হালালভাবে হয়। আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখা উচিত, হারাম পথের রোজগার কখনোই সুখ এনে দিতে পারে না, হতে পারে সেটা সহজ রাস্তা। আল্লাহ নবীজির নাম 10টা টাকা দিয়া যান, আল্লাহ নবীজির নাম। ভাইয়া, আমি অনেক প্রবলেমে পড়েছি। আমার বয়ফ্রেন্ড আমার বাসায় আছে, কিন্তু হুট করে মাঝ রাস্তায় আমার বাবার সাথে আমার দেখা হয়ে যায়। আমার অনেক বেশি ভয় লাগছে। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আমার বাবা যদি আমার বয়ফ্রেন্ডকে দেখতে পারে অনেক প্রবলেম হয়ে যাবে। আপনি আমার বাসায় আমার বয়ফ্রেন্ডকে প্লিজ একটু বের করে দেবেন, আমি আপনাকে 1000 টাকা দেবো। আচ্ছা রাখি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা কারণ আপনি কই যাইতেছেন? আপনি কি জানেন না কিছুদিন আগে এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? জানি তো। শোনেন, আপনার ভিতরের কাহিনী কইতেছে। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার 5 মিনিট আগে আমি জানি না গেছিলাম যে ওই অ্যাক্সিডেন্টটা হইব। তো আমি কি করবো? আপনিও যদি এখন এই রাস্তা দিয়ে যান, আপনারও অ্যাক্সিডেন্টটা ওই একই কারণে। তাই আপনারে ভালো লাগে কইতেছি আপনি 5 মিনিট পরে যান। দূর, কি উল্টাপাল্টা কথা বলছিস তুই? আরে চাচা, আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি হাসা কথা কইতেছি। আপনার মিথ্যা কথা কই আমার লাভ কি? বাবা, সমস্যা কি তোমার? ও তো অন্য কোনো কিছু বলছে না, আবার টাকাও নিচ্ছে না। জাস্ট বললো যে এখানে 5 মিনিট ওয়েট করতে। আমরা করি না, সমস্যা কি? বিপদ তো হতেও পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে বললো বলে আমি থাকলাম। তবে চাচা, আপনার মায়া যেহেতু আপনারা কইছে এখানে থাকতে, আপনি এখানে 5 মিনিট খারান, আর 5 মিনিট পরেই আপনি চলে যান গা। আমি আনতে চাই, আমার তো আরো অন্য জায়গায় ধান্দা ফান্দা পড়ে রয়েছে না। থাকেন তাই। মানে কি, তুই আমাদের থাকতে বলে তুই নিজে চলে যাচ্ছিস? আরে চাচা, আমার কি সারাদিন নিয়ে আনা বলে ইনকাম হইব? আমার তো আরো জায়গায় যাইতে হইব নাকি? এক জায়গায় বয়ে থাকলে তো হইব না। আমি যাই, আপনি 5 মিনিট পরে চলে যান। আয় মা, আয়। আয় ছেলে, তুই এখানে কি করছিস? এই, তুমি কে? ও, আপনাদের রুমের দরজাটা খোলা ছিল, আর আমি চিন্তা করলাম যেহেতু রুমের দরজা খোলা হয়তো এটা আমারই রুম, কিন্তু ভেতরে আসার পর জানতে পারলাম যে এটা আমার রুম না। সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল করে চলে এসেছিস না? আমার দরজা যদি খোলা থাকতো তাহলে আমি বুঝতাম তুই ভুল করে চলে এসেছে। তুই ভুল করে আসার মানুষ না, হয় তুই বড় করে চোর অথবা তুই মিথ্যাবাদী। এখন তুই বল তুই কে, নতুবা আমি কিন্তু পুলিশ ডাক দেবো। আরে বাবা, আমি তো আপনাকে বললাম যে আমি গেটটা খোলা পেয়েছি বিধায় না বলে ঢুকে গিয়েছি, আর ঢোকার পর আমি বুঝতে পেরেছি এটা আমার রুম না, অন্য কারো রুম। দেখেন, আমি বলছি তো আমার ভুল হয়েছে, আমি বরঞ্চ এখন চলে যাই। আরে বাবা, তুমি কেন এরকম করছো? আর ও তো বললোই যে ও ভুল করে বাসায় ঢুকেছে। বাদ দাও না এগুলো, ওকে যেতে দাও এখান থেকে। তুই চুপ থাক। তুই কি ভেবেছিস আমি কিছু জানবো না? তুই তোর বয়ফ্রেন্ডকে আমার বাসায় এনে বসিয়ে রেখেছিস, আর তুই ভেবেছিস আমি কিছু জানবো না? তুই যে ফকিরকে পানি দেওয়ার জন্য টাকা দিয়েছিস, তুই কি ভেবেছিস ওই ফকিরটা তোর লোক? ওই লোকটা তোর আগে আমার লোক। তুই মাত্র ওকে 1000 টাকা দিয়েছিস।
তুই ভেবেছিস ও তোর লোক? ওকে আমি প্রতিদিন 500-600 টাকা করে 1-2 বছরে অন্তত 2-3 লাখ টাকা দিয়েছি। ও আমাকে সব কিছু বলে দিয়েছে। তার মানে স্যারের মাইয়া অন্য কারো লগে প্রেম করতেছে, আর ওই পোলা স্যারেরই বাসায় আছে। আর এখন যদি স্যার বাসায় যায় তাহলে ওই পোলা ধরা খায় যাব। পেন্ডে গায়ে এই মায়া আমারে 1000 টাকা দিচ্ছে আর ওই ভিডিও দিয়েছে। স্যার প্রতিদিন আমারে 50 টাকা করে দিত। স্যার কত ভালো মানুষ, আর হ্যার মাইয়া হ্যারে ধোকা দিতেছে। না, এটা আমি কোনোভাবেই হইতে দিব না। আমি স্যারের সব কিছু খুলে করে দেব, সব খুলে করে দেবেন স্যারের। সরি বাবা, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই ছেলের সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, প্রমিস করছি। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। এই তুমি এখান থেকে চলে যাও। তোকে আমি মাফ করবো না। তোকে আমি গ্রামে পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে এক কৃষকের সাথে তোকে আমি বিয়ে দেবো। তাই ছেলে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। দেখেছিস মেয়েটা কত লোভী? হ্যাঁ দেখেছি, কিন্তু এই মেয়ে তো একদমই ভালো না। আল্লাহ নবীজির নাম, আল্লাহ কি সুদিয়া যান। অনেকদিন যাবত কিছু খায় না, কেউ আছেন? আল্লাহ কিছু দিয়া যান। আপা কই কিছু দেন? এটা দেখছি অন্ধ। হ্যাঁ এই যে নাও দিচ্ছি। আল্লাহ আপনি ভালো করুক আপা। দেখেছিস মেয়েটা কত লোভী? হ্যাঁ দেখেছি, কিন্তু এই মেয়ে তো একদমই ভালো না। এই মেয়েকে আমরা রিজেক্ট করতে পারি। একদম ঠিক বলেছিস, ওকে রিজেক্ট করে দে। ওকে, এই যে করি। চল এখন পরের জনের জন্য অপেক্ষা করি। আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। আরে অন্ধ নাকি? হ্যাঁ ম্যাডাম, আমি তো চোখে কিছু দেই না। আল্লাহ আল্লাহ আমার অন্ধ বানাইছে আমারে। আমার কিছু খাইতে দিবে না, আমি না অনেকদিন যাবত কিছু খাই না। আরে এত দামি একটা ঘড়ি! ম্যাডাম কিছু দেন না ম্যাডাম, অনেকদিন যাবত কিছু খাই না ম্যাডাম, আল্লাহর কাছে কিছু দিয়ে যান ম্যাডাম। আরে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আপা আপা দেখলি, এটারে দেখলি? জি স্যার বলুন, এবার কি করতে হবে? এইটারও রিজেক্ট কর। ওকে স্যার, রিজেক্ট। দেখো না, দেখ এই যে মোবাইল। আল্লাহ নবীজির নাম, আল্লাহ কেউ কিছু খাইতে দেন। স্যার আমার 2 টাকা কিছু খাইতে দেন স্যার, আমি অনেকদিন যাবত কিছু খাই না স্যার। পেটের কোথায় পেট ব্যথা করতেছে স্যার, কিছু খাইতে দেন স্যার। আইফোন 15 প্রো ম্যাক্স, তাও আবার ওনার কাছে। আচ্ছা ভাই, এই আইফোনটা কি আপনার? স্যার আমি কিছু জানি না, আমার খাওয়ানোর কিছু টাকা দেন তাহলে এবার আইফোনটা আপনারাই খেলাম। না না, আমি কিভাবে রাখবো? এই ফোন তো আমার না। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করবেন, আপনি এই ফোনটা আপনার কাছে রাখুন। যার ফোন সে যদি খুঁজতে আসে তাহলে তাকে দিয়ে দিবেন। আমার বোধহয় যাওয়ার সময় কারোর পকেট থেকে ফোনটা ভুলবশত পড়ে গেছে। কেমন? ফোনটা আপনি রাখুন। আর নিন আপনার টাকা। আমার জন্য দোয়া করবেন, আসলে কিছুক্ষণ পরে আমার একটা চাকরির ইন্টারভিউ, তো যেন ইন্টারভিউটা ভালো মতো দিতে পারি। ঠিক আছে, আমি দোয়া করুন, আল্লাহ আপনার ভালো করুক স্যার। এমন লোক কি সিলেক্ট করা উচিত ক্যান্ডিডেট হিসেবে, কি বলিস? স্যার আপনি একদম ঠিক বলেছেন, উনি খুবই ভালো মানুষ আর একজন ইমানদার মানুষ মনে হচ্ছে। আপনি ওনাকে সিলেক্ট করতে পারেন। একদম ঠিক বলেছিস, এমন মানুষদের সিলেক্ট না করলে আমাদের এই ইন্টারভিউ নেওয়াটাই ব্যর্থ। এমন সৎ মানুষদেরকেই আমাদের সিলেক্ট করা উচিত সবসময়। ঠিক আছে, তাহলে ওকে সিলেক্ট করে ফেল। ইন্টারভিউটা যে কেন স্টার্ট হচ্ছে না বুঝতেছি না। ঠিক বলেছিস,
সে কখন থেকে এখানে এসে বসে আছি, অথচ ইন্টারভিউর কোনো নামই নেই। এক্সকিউজ মি, না মানে আপনারা কি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ, আমরা তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। আপনি এখানে কেন এসেছেন? জি, ইন্টারভিউ দেওয়ার জন্য। ও শিট, এখন আরেকজন প্রতিযোগী বেড়ে গেল। আর তুই কাকে কি বলছিস? তুই ওর চেহারা দেখেছিস? ও থেকে যাবে ইন্টারভিউতে, আর তো প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে। আমরা এখানে সুযোগ পাবো, বুঝতে পেরেছিস? কারণ আমাদের পার্সোনালিটি স্ট্রং আছে। আর তাছাড়া ওকে তো টেনশন করার কোনো কিছু নেই। নো টেনশন করিস না, নো টেনশন। আচ্ছা, আপনারা আমাকে এভাবে অপমান করে কেন কথা বলছেন? আপনারাও ক্যান্ডিডেট, আমিও ক্যান্ডিডেট, তাই না? আপনাদের কোনো অধিকার নেই আমার সঙ্গে এভাবে কথা বলার। আর তাছাড়া আমি কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য যে প্রিপারেশন দরকার তার সমস্ত প্রিপারেশন নিয়েই এসেছি। শুনুন, শুধু প্রস্তুতি নিয়ে না এখানে জব হয় না। এখানে জব করতে হলে পার্সোনালিটি থাকতে হয়, যেটা আমাদের মধ্যে আছে, ঠিক আছে? আর এরকম পার্সোনালিটি নিয়ে যদি জব হতো না, তাহলে এখানে অন্যান্য এমপ্লয়ীদেরও এরকমভাবেই চাকরি হতো। সো আপনি এটা ভাববেন না যে আপনার জব হবে এখানে, ঠিক আছে? আরে তুই কার সাথে কি কথা বলছিস? এই আপনি জানতো, আপনি না একটু ডিস্টেন্স রেখে বসুন, আপনাকে দেখতে কেমন অসহ্য লাগছে। আপনারা তিনজন ভেতরে যান, স্যার আপনাদেরকে ডাকছে। আপনাদের ফেস দেখে মনে হচ্ছে আপনারা এখনও আমাকে চিনতে পারেন, রাইট? আচ্ছা, দাও। এখন চিনতে পারছেন নিশ্চয়ই? এখন নিশ্চয়ই চিনতে পারছেন আমাকে? আরে আপনি অন্ধ লোকটা না, যার কাছে আমি আইফোন দিয়েছিলাম আর আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম? হ্যাঁ, আপনি তো ওই লোকটাই। হ্যাঁ, আমি সেই ভিখারিটা যে আপনাদের প্রত্যেকের কাছে হাত পেতে ছিল খাবারের জন্য। কিন্তু আপনারা দুজন আমার সাথে কেমন আচরণ করেছিলেন? আমাকে খাবারের টাকা না দিয়ে বরঞ্চ আপনি একবার আমার কাছ থেকে টাকা নিয়েছেন, আর আপনি একটা দামি ঘড়ি। টাকা আর ঘড়ি দেখে আপনাদের বিবেক আর মনুষ্যত্ব নাই হয়ে গিয়েছে। কিন্তু স্যার, আপনি যদি অফিসের বস হন, তাহলে আপনি রাস্তায় কেন ভিক্ষা করছিলেন? আমার মনে হচ্ছে আপনি অনেক ভোলাওয়ালা সাজানো অ্যাক্টিং করছেন। আমি ওইখানে ভিক্ষা করছিলাম না, আমি বরঞ্চ ওইখানে আপনাদের টেস্ট নিচ্ছিলাম। আপনারা মনে করতে পারেন সেটা একটা ইন্টারভিউ ছিল, মানে যে ইন্টারভিউটা এখন আপনারা দিতে এসেছেন আমার অফিসে। এটা কোন ধরনের ইন্টারভিউ স্যার? এটা কি কোনো তরিকা হলো ইন্টারভিউ নেওয়ার? আমরা অফিসে এসেছি, তাই না? আপনি আমাদের ইন্টারভিউ নেবেন, তাই না? এটা একটা ডিফারেন্ট টাইপের ইন্টারভিউ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ইন্টারভিউটা এর জন্য নিয়েছি আপনাদের ব্যক্তিত্ব বোঝার জন্য, মানে আপনারা ইমানদার কিনা। আর দেখুন আমি কি পেয়েছি, আমি খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছি আপনাদের ব্যক্তিত্ব কীরকম। আপনারা মোটেই ইমানদার না, আপনারা বরঞ্চ অসহায় মানুষদের লুট করে তাদের টাকা আত্মসাৎ করেন, তাদের জিনিস আত্মসাৎ করেন। আপনাদের কাছ থেকে আমি ন্যূনতম ইমান আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু না, আপনারা মোটেও ওই ধরনের লোক না যারা গরিবকে সাহায্য করবেন। বরঞ্চ আপনারা গরিব মানুষদের লুট করেন, মিসবিহেভ করেন, যেটা আমার সাথে আপনারা করেছিলেন। কারণ আপনারা চিন্তা করেছিলেন আমি অন্ধ, চোখে দেখতে পারি না। এই কারণে আমার অসহায়তার সাহায্য নিয়ে আপনারা আমার টাকা আর ঘড়ি আত্মসাৎ করেছেন। আর আপনারা দুইজনই আমার নেওয়া টেস্টে ফেল করেছেন। বোরাদ সাহেব, আপনি সিলেক্টেড, আপনি পাস করেছেন। থ্যাংক ইউ স্যার। স্যার, এটা কিন্তু একদমই ঠিক হলো না। আপনি অন্তত আমাদের যোগ্যতাতে যাচাই করতে পারতেন, তাই না? আপনারা অবশ্যই ক্যাপেবল, কিন্তু আপনাদের মধ্যে ইমান বলতে কোনো কিছু নেই। আমার কোম্পানিতে অলরেডি এমন অনেক ক্যাপেবল লোক আছে যারা খুব ডেডিকেশনের সাথে কাজ করছে, কিন্তু আমি ইমানদার লোক খুঁজছিলাম, যেটা আপনারা মোটেই না। সুতরাং আপনাদের আমাদের এই কোম্পানিতে কোনো জায়গা নেই। ইউ ক্যান লিভ। স্যার, দেখুন, আমরা মানছি যে আমরা ভুল করেছি, কিন্তু এই চাকরিটা আমাদের খুব প্রয়োজন। বিশ্বাস করুন, এই চাকরিটা না হলে আমরা একদম পথে বসে যাব। প্লিজ স্যার, এই চাকরিটা থেকে আমাদেরকে বাদ দিবেন না। এই চাকরিটা আমাদের খুব দরকার। আপনি ভুল মানলে তো হবে না। আপনার ব্যক্তিত্ব কেমন সেটা তো আমি বুঝে গিয়েছি। আর আপনাদের ব্যক্তিত্ব সম্পন্ন এইসব লোকদের আমি আমার কোম্পানিতে রাখতে পারবো না, কারণ আমার কোম্পানি অনেক হাইলি রেপুটেড। আপনাদের মতো মানুষ যদি আমার কোম্পানিতে কাজ করে, আমার কোম্পানির রেপুটেশন এবং ইমেজ দুটোই হ্যাম্পার হবে। সুতরাং আপনাদের মতো মানুষের সাথে কাজ করে আমি আমার ইমেজ স্যাক্রিফাইস করতে পারবো না। সো আপনাদের কোনো জায়গা নেই আমার কোম্পানিতে, আপনারা প্লিজ আসতে পারুন। আর শুনুন, যাওয়ার আগে আমার টাকা আর আমার ঘড়ি দুইটাই দিয়ে যান, কারণ ওই জিনিসটা আপনাদের না, ওগুলো সব আমার। যান। স্যার, আমি আসলে অনেক কনফিউশনের মধ্যে আছি। আসলে কি আমার চাকরিটা হয়েছে? শুনুন মরদ সাহেব,
চাকরিটা পাওয়ার জন্য যেহেতু আপনি দোয়া করেছিলেন, সুতরাং চাকরিটা আপনিই পেয়েছেন। দ্যাটস ইট। আপনি কালকে থেকেই জবে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এতগুলো হাত কেটে রয়ে গেল। আবার একটা কাগজে দেখতেছি। এই সব টাকা আপনার। আপনাকে আর আজকে থেকে চা বিক্রি করতে হবে না। পরিবার নিয়ে কোনো সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসবেন। হে আল্লাহ, হে রহমান রাহিম, আমার এই অভাবের সংসারে জানি না কোন দয়ালু আমার এই অবস্থা দেখে এতগুলো টাকা দান করে গেছে। আল্লাহ, তুমি যে দান করছে তুমি তারা ভালো রেখে, আল্লাহ ভালো রেখো। ভালো করে মোস। আচ্ছা স্যার। স্যার আমার টাকাটা। এই যে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও, এই টাকাটা তুমি রাখো। ম্যাম, এতগুলো টাকা এগুলো আপনি চুরি করে আনছেন? আরে না না, তোমার কি আমাকে দেখে চোর মনে হচ্ছে? এই টাকাটা রাখো, মনে করো যে আমি তোমাকে দেইনি, স্বয়ং আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাকে পাঠিয়েছেন। না না ম্যাম সাহেব, আমি টাকা কেন নেব? আমি গরিব মানুষ, দিন মজুর করে খাই, আমার এসব টাকা পয়সা লাগবো না। আর আমার এইটাও ইচ্ছা নাই যে কেউ আমার ভিক্ষা দিব, কারণ আল্লাহ হাত দিছে, কামাই করে খাই, লাগবো না এই টাকা আমার। শোনো, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, আর এই টাকাটা আমারও না। এই টাকাটা হচ্ছে সেই সব মানুষের, যেই সব মানুষ এই টাকাটার যোগ্য না। আর সেই সমস্ত মানুষের হাত থেকে টাকাটা বাঁচানোর জন্য তোমার মতো মানুষ যাদের আসলেই টাকাটা প্রয়োজন, তাদের হাতে আমি টাকাগুলো তুলে দিচ্ছি। তুমি আর কোনো কথা বলবে না, টাকাটা রাখো। কি আপু, খুব স্বাভাবিক মনে হচ্ছে, খুব নিরিবিলি দাঁড়িয়ে টাকা গুনছেন। শুধু টাকা গুনলেই কি হবে? ক্যালেন্ডারের ডেটও তো গুনতে হবে যে জেল থেকে ছাড়া পাবেন কবে। মানে কি, আমি কেন জেলে যেতে যাব? ওমা, জেলে যাবেন না, কাজ করবেন উল্টাপাল্টা, আর জেলে যেতে যাচ্ছেন না? মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন না? এই যে এই সব টাকা আপনি মানুষের মধ্যে বিতরণ করছেন, নিশ্চয়ই সব ভালো কোনো টাকা না, এগুলো ঘুষের টাকা, তাই না? আর সেজন্য আমি আপনাকে অ্যারেস্ট করব। দেখুন, আপনি না আমাকে কোনোভাবেই গ্রেপ্তার করতে পারেন না, কারণ আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার। ও আচ্ছা, আমি গেস যেটা করেছিলাম সেটাই তাহলে রাইট। আমি ভেবেই নিয়েছিলাম যেগুলো ঘুষের টাকা, আর যেহেতু আপনি একটা ইনকাম ট্যাক্সের অফিসার, ঘুষের টাকা বলেই না এই টাকাগুলো মানুষের মধ্যে খুব সহজভাবে বিতরণ করছেন, কারণ মানুষের কষ্টের টাকা মানুষ এভাবে মানুষকে দিতে পারে না। আচ্ছা, স্বীকার করেন তো যে কোন খারাপ লোককে ছাড়ানোর জন্য এতগুলো টাকা পেয়েছেন? না তো আমি কাউকে ছাড়িয়েছি, না আমি ঘুষ খেয়েছি। এগুলো হচ্ছে তাদের টাকা যারা কিনা ব্ল্যাক মানি ইনকাম করে। মানে আপনি বলতে চাচ্ছেন যে টাকাটা সরকারের কাছে দেওয়া প্রয়োজন, সেটা আপনি গরিবের মাঝে বিলিয়ে নিজেকে খুব বড় দাবি করছেন? হ্যাঁ একদম, কারণ আমার কারো উপর ভরসা নেই। মানে বুঝলাম না বিষয়টা। মানে হলো এটাই, গত 15 বছর আগে আমার বাবা একজন মিনিস্টারের বাসায় রেড দিয়েছিল, আর ওখানে অনেক ক্যাশ টাকা পাওয়া গিয়েছিল। স্যার, একে তো মিনিস্টার অন্যায় করেছিল, আর তারপর আমার বাবার উপর উল্টো ঘুষের দায় চাপিয়ে দেয়, আর এই জন্য আমার বাবার এত বড় শাস্তি হয় যে আমার বাবার জানটাই চলে যায়। আর তারপর থেকে আমি ডিসিশন নিই যে আমি এর প্রতিশোধ নিব, যেটা আমি এখন করছি। যত বড়লোক আছে আর তাদের ব্ল্যাক মানি আছে, সমস্ত কিছু আমি নিজে উদ্ধার করে তারপরে গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছি, কারণ আমার সরকারের প্রতি ভরসা নেই। দেখুন, মানছি যে আপনার বাবার সাথে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, কিন্তু আপনি যেটা করছেন সেটা তো ঠিক নয়, তাই না? আর আমাকে আমার ডিউটি পালন করতে হবে। আপনি যা বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি, আমি তা মানছিও, কিন্তু আমার বাবা একজন ইমানদার অফিসার ছিলেন, আর তারপরে বিনা স্বার্থে দেশের উপকার করার জন্য আমার বাবাকে কিন্তু জানও দিতে হয়েছে। এখন আমি চাই না যে আমার বাবার মতো ঠিক একইভাবে ব্ল্যাক মানি উদ্ধার করে সরকারের কাজ পর্যন্ত হস্তান্তর করার পরে আবার ঘুষের দায়ে নিজের জান হারাতে। আমার নিজের জানের প্রতি যথেষ্ট মায়া আছে, আর তার সাথে সাথে এই মানিগুলো আমাকে উদ্ধারও করতে হবে, আর এই জন্য আমি এই মানিগুলো উদ্ধার করি আর করে গরিবদের মাঝে দান করে দিই। কিন্তু আপনি যেটা করছেন সেটা হয়তো আপনার দিক থেকে ভালো, কিন্তু এতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আর আমি সেটা করতে পারবো না কোনোভাবে। লোকসানের কথা বলছেন, লাভই বা হতো কোথায়? আমি যদি এই টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করতাম, আমাকে উল্টো ফাঁসিয়ে দেওয়া হতো, আর যেই লোকগুলোর থেকে আমি ব্ল্যাক মানিগুলো উদ্ধার করতাম সেই লোকগুলো আবারও এই টাকাগুলো তাদের কাছে ব্যাক নিত। লোকসান তো তখনও হতো।
সেই আমরা ঘুরে ফিরে একই জায়গায় যেয়ে দাঁড়াচ্ছি। আর এই জন্য শুধুমাত্র এই টাকাগুলো যদি নিয়ে আমি গরিবদের মাঝে দান করে দেই না, আমার ভেতর থেকেও আত্মশুদ্ধি থাকবে, আর অন্যদিকে এই টাকাগুলো যোগ্য মানুষের হাতে যাবে। কিন্তু আমি এটা হতে দেবো না, আমি আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাব। স্যার, আপনি হয়তো ভুলে গেছেন যে আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার, আর আপনি চাইলেও আমাকে অ্যারেস্ট করতে পারবেন। আর হ্যাঁ, অ্যারেস্ট করতে পারতেন যদি আপনার কাছে যথাযথ প্রমাণ থাকতো। আমি যখন এই টাকাগুলো আমার নিজের কাছে নিয়েছি না, আমি জানি যে আপনার মতো 10টা মানুষ আমার পেছনে লাগবে, আর এই জন্য এই টাকাগুলোর উৎস কি আর এই টাকাগুলোর জাস্টিফিকেশন চাইতে আসলে আমাকে কি বলতে হবে সেই খাতগুলো আমি রেডি করে রেখেছি। সো আপনি যদি প্রশ্ন তুলেন যে এই টাকাগুলো কোথা থেকে এসেছে আর এই টাকাগুলো আমি কেন ব্যয় করছি, সব কিছুর লজিকই আমার কাছে আছে। এই প্রিপারেশন নিয়ে আমি এই যুদ্ধে নেমেছি। আর শুনুন, আপনার যদি টাকার হিসাবের প্রয়োজন হয় না, আমার থেকে চেয়ে নেবেন। শুনুন, ঢুকো ঢুকো ভিতরে ঢুকো। স্যার, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, মেয়েটা আমার সাথেই আছে। এই, আপনি কি এখান দিয়ে কোনো মেয়েকে দৌড়ে যেতে দেখেছেন? আর কি যে বলেন স্যার, এই জঙ্গলের মধ্যে কি কোনো মেয়ে আসবে নাকি? এখানে তো কুত্তা বিড়াল পাওয়া যায় না। আরে কি বলছেন এসব? এখান দিয়ে গিয়েছে, শাড়ি পরা ছিল, বিয়ের শাড়ি। আরে স্যার, আমার মনে হচ্ছে কি আপনার কোনো একটা মেন্টাল হসপিটালে গিয়ে আপনার মানে মানসিক চিকিৎসা করানো উচিত, কারণ আপনি এখানে মেয়ে কোথা থেকে পাচ্ছেন? হ্যাঁ, রোদ আসলে আজকে অনেক বেশি, এই গরমের মধ্যে ডিউটি করা লাগতেছে, কি করা, টাইট শিডিউল। আচ্ছা, তোমার পরিচিত কোনো ডক্টর আছে এখানে? হ্যাঁ আছে তো, এই যে 5তলা বিল্ডিং, ওইখানে ডক্টর মোহাম্মদ মুজাফর রহমান আছে, আপনি ওনার কাছে যান। আর উনি যেসব ট্যাবলেটস আর মেডিসিন দিবে ওগুলো ঠিকঠাক মতো খাবেন। আর এই যে আপনি দিনের বেলা যেসব 19-20 খাবার খান না, খেয়ে মাতলামি করেন, এটা সেটা দেখেন, এইসব করেন না, যান ওনার কাছে যান। আরে না, আমি 19-20 জিনিস এগুলো খাই না, আগে খেতাম যদিও, ছেড়ে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এই পুলিশ চলে গেছে, বেরো বেরো। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু একটা বিষয়, আপনি আমাকে সাহায্য কেন করলেন? আরে দাঁড়ান, সব কিছু বুঝতে পারবেন, আগে এটা দেখেন। ও মাই গড, আপনি আমাদের গ্যাংয়েরই মেম্বার? ইয়েস ম্যাডাম, আমি আপনাদের গ্যাংয়ের লোক, পরশুদিনই জয়েন করেছি। আসলে যেদিন আমি জয়েন করি, তখন আমি যখন ট্রেনিংয়ে যাই, তখন আমাকে জানানো হয়েছে যে আমাদের গ্যাংয়ের একজন লেডি মেম্বার বিপদে আছে, ওনাকে উদ্ধার করতে হবে। এর জন্যই আমি এইসব কথা বলে আপনাকে উদ্ধার করলাম। আচ্ছা, একটা কাজ করুন, এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, নাহলে পুলিশ আসলে ঝামেলা হবে। চলুন। এই দাঁড়াও, একদম পালানোর চেষ্টাও করবে না তোমরা দুজন। আরে স্যার, আপনারা গিয়েছিলেন ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য, এখন চেক আপ না করে চলে এসেছেন। আপনার তো রোগ সারবে না, আরও বরঞ্চ বাড়বে। চেক আপ তো আমি তোর করাবো থানায় নিয়ে, এমনভাবে বাড়াম দেবো না, বুঝতে পারবি। আর ম্যাডাম, আপনাকে তো লেডি কনস্টেবল দিয়ে করাবো, আমি তো আর করতে পারবো না। আরে স্যার, আপনি সব কী বলছেন? আপনি যে মেয়েটাকে খুঁজছেন, এটা কি সেই মেয়ে? হ্যাঁ, এই সেই মেয়ে, একে আমি অনেক দিন যাবৎ খুঁজতেছি। ও প্রত্যেকটা মানুষকে বিয়ের প্রলোভন দেখায়, আর তারপর তার টাকা আত্মসাৎ করে সেখান থেকে পালিয়ে যায়। আর ওকে তো নিবই, সাথে তোকেও ধরে নিয়ে যাবো, কারণ তুই এই গ্যাংয়ের মেম্বার। আরে স্যার, আপনি এসব কী বলছেন? আপনি এটা জানেন কীভাবে যে আমি ওদের গ্যাংয়ের মেম্বার? হাতের দিকে তাকা, যখন তোর সাথে আমি হ্যান্ডশেক করতেছিলাম, তখন তোর এই চিহ্নটা দেখে আমি বুঝতে পেরেছি যে তোর হাতে ডি দেওয়া আছে। আমি তখন তোর হাতে ডি দেখে বুঝতে পেরেছি যে তুই ডগি স্টাইল গ্রুপের মেম্বার। এই মেয়েটার জন্য আমার 37 বছর ধরে প্রমোশন হচ্ছে না, আমি ওর জন্য না 3 স্টার পাচ্ছি না। আমার অনেক শখ যে কবে আমি 3 স্টার পাবো, কবে আমার প্রমোশন হবে। এবার এই সব রাগ আমি তোদের উপর উঠাবো, তোকে থানা নিয়ে এমন বাটাম দিব দুইটাকে, তখন বুঝতে পারবি। চল থানা চল। স্যার, আমি হাত জোর করে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি প্রমিস করছি, এরপর থেকে কখনো কাজ আমার দ্বারা হবে না। প্লিজ স্যার, আমাকে থানায় নিয়ে যাবেন না। এই চুপচাপ গাড়িতে গিয়ে বস, চল। এই গাড়ি বের করো। মানে এই মর্টিন লাগিয়েছিস কি? হ্যাঁ বাবু, হয়ে গেছে। কিন্তু মা, আমার মনে হচ্ছে তুই নাক চেপে ধরে কথা বলছিস। বাবা, এই মর্টির গন্ধে আমার যে কি সাফোকেশন হয় না, এই জন্য নাকে হাত দিয়ে রেখেছি। ও ঠিক আছে, যা তুই ঘরে যা, আমি ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে বাবা।
চলে আসলাম। আর তাড়াতাড়ি চলে আসলে? তুমি ডাকবে আর আমি আসবো না, সেটা কি হয়? তাও তো আজকে উঠে গেছে। তোমার বাবা কিভাবে যে ঘুমায় যায় আমি না এই জিনিসটা বুঝি না। এটা তো আমার বাহাতের খেলা। মর্জিনের মধ্যে আমি ঘুমের লিকুইড মিশিয়ে দিই আর অমনি বাবা ঘুমিয়ে যায়। জোস, তাই তো বলি আমি তোমার সাথে যখন দুষ্টামি করি তোমার বাবা শোনে না কেন। চলো লেট না করে বেডরুম। বেডরুমে যাবার আগে তো আমার সাথে দেখা করবি রে মা। আচ্ছা, কে যেন তোর সাথে আছে? তুই কি কারোর সাথে কথা বলছিস নাকি? না না বাবা, এখানে তো কেউ নেই। কেউ নেই? মিথ্যে কথা বলা বন্ধ কর রে মা। আমি চোখে দেখি না সত্য, কিন্তু কানে তো শুনি। নিশ্চয়ই তোর কাছে কেউ আছে রে মা। বাবা, আমি তো ফোনে কথা বলছিলাম। চুপ কর, আমি তোর সকল ধান্দাবাজি বুঝতে পেরেছি। সুমন আমাকে সব কিছু বলে দিয়েছে। সুমন, ও সুমন। মালিক। সুমন বলেছে তুই মর্টিনের সাথে বেহুশ হওয়ার ওষুধ মিশিয়ে আমাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখিস। তারপর তুই তোর বয়ফ্রেন্ডকে এনে ঘরের মধ্যে রোমান্স করিস। হ্যাঁ, কেডা রে? সুমন আইসস নি? হ্যাঁ মালিক, আমি আইছি। আচ্ছা, কিছু কবি? হ্যাঁ, আমি কিছু কইতে চাই। আপনার মাইয়া আপনার পিঠ পিছে কি করে জানেন? আপনার মর্টিনে ঘুমের ওষুধ মিশিয়ে আপনারা অজ্ঞান করে রাখে, যাতে আপনার অজ্ঞান অবস্থায় বয়ফ্রেন্ডের লগে প্রেম করতে পারে। ভাষাই না। কি করস? হ্যাঁ, তুই ভেবে কইতেছস নাকি? তোর এত বড় সাহস আমার মেয়ের সম্বন্ধে আবল তাবল কইতেছস? তোর কথা যদি সত্য না হয় তাহলে তোর কি শাস্তি হইবে জানোস? এমন শাস্তি আমি তোরে দিমু, এই সমাজে তুই আর কোথাও কোনো কাজ করে খাইতে পারবি না, বুঝছস? মালিক, আপনার লগে আমি জীবনে মিছা কথা কমো না। আপনার নুন খাইছি আমি আপনার লগে কখনো বেইমানি করুম না। আমি সত্যি রে কইতেছি, আপনি বিশ্বাস করেন। আপনার মাইয়া আপনার পিঠ পিছে আপনারা ধোকা দিতেছে। আর আপনার যদি আমার কথা বিশ্বাস নাই হয়, আপনি ঘুমানোর সময় আপনার মুখের মধ্যে কাপড় দিয়ে ঘুমাইবেন, মানে বুঝাইবেন যে আপনি ঘুমাই আছেন বা অজ্ঞান হয়ে আছেন। তখন দেখবেন আপনার মাইয়া বয়ফ্রেন্ড লয়ে আয় কি আয় না। তোর কথা যদি সত্য না হয় তাহলে তুই জানোস তোর কত বড় শাস্তি হইব? তোরে আমি থানায় দিব, তোরে আমি জেলে দিব, আর সমাজে তুই কোথাও যেন কাম করে খাইতে না পারোস সেই ব্যবস্থা আমি তোরে করবো। ঠিক আছে মালিক, আপনি যদি আমার মিথ্যা প্রমাণ করতে পারেন আমি নিজেই খুশি খুশি যামুগা, আপনার বাইরে করতে হইব না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা যা। আসসালামু আলাইকুম। আমার ভাইয়া আমার মান সম্মান খেলা করতেছে, এইসব করতে তোর লজ্জা করলো না? হ্যাঁ, লজ্জা করে না? আমি কি তোকে কম করেছি নাকি? তোর জন্য কোনো কিছু কম রেখেছি? কিচ্ছু কম রাখিনি। তোকে আমি আদর যত্ন ভালোবাসা দিয়ে এতটা বড় করেছি, আর তুই এইসব করছিস? এই ছেলে কান পেতে শুনে রাখো, তুমি যদি আর কখনো আমার মেয়ের পিছনে ঘুরঘুর করো তাহলে তোমাকে আমি থানায় পাঠিয়ে দিয়ে এমন শাস্তি দেব একেবারে তোমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। যাও, বেরিয়ে যাও বলছি। তুমি কি যাবে নাকি পুলিশ ডেকে পুলিশে ধরিয়ে দেবো? হ্যাঁ না না আঙ্কেল, পুলিশে কেন ডাকবেন? আমি চলে যাচ্ছি। আই লিভ। সুমন, ছেলেটা কি বেরিয়ে গেছে? হ্যাঁ মালিক, গেছে গা। আর তুই শোন, আজ থেকে যদি আমি কখনো কারো কাছে শুনতে পাই তুই অন্য কোনো ছেলেবেলের সাথে চলাফেরা করছিস, তাহলে আমার চেয়ে আর কঠিন কেউ হবে না। তোকে আমি একেবারে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেব। বাবা, আই এম রিয়েলি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এরকমটা আর কখনোই করবো না, আমাকে মাফ করে দাও তুমি। চুপ কর, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। হ্যাঁ, বয়ফ্রেন্ড নিয়ে থাকতে খুব ভালো লাগে না? ঠিক আছে, আমি তোকে বয়ফ্রেন্ডের সাথে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমি খুব শীঘ্রই তোকে বিয়ে দিয়ে আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। আরে না 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 বাবা, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, দয়া করে তুমি ক্ষমা করে দাও, আর কখনো এরকম করবো না। তোর কোনো ক্ষমা নেই। তুই আমার সামনে থেকে এখনই বের হ।